আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের এসএসসি রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের ময়মনসিংহ বোর্ড 2021 এর একটি প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা আছে 0.55 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর 55 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে দ্রবীভূত করা হলো। দ্রবণটি পূর্ণরূপে প্রশমিত করতে অতিরিক্ত 28 মিলিলিটার 0.4 অ্যামস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন। এই উদ্দীপকের আলোকে আমাকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম হচ্ছে, জারকের সংজ্ঞা দাও। 1.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত হবে? কত অণু গ্যাসীয় পদার্থ উৎপন্ন হবে যখন উদ্দীপকের বিশুদ্ধ বস্তুকে তাপীয় বিয়োজন করা হয়? এবং সর্বশেষ প্রশ্নটি করা হয়েছে, উদ্দীপকের টাইট্রেশন কোন নির্দেশক ব্যবহার করা যুক্তিযুক্ত? পিএস মানের আলোকে বিশ্লেষণ করো। আমরা প্রত্যেকটা প্রশ্ন একে একে সলভ করব। আমরা প্রথমে যদি বলি জারকের সংজ্ঞা দাও, তো জারক হচ্ছে, আমরা জানি যে জারণ বিজারণ বিক্রিয়ায় এটা একটা সাইমেলটেনিয়াস অর্থাৎ যুগপদ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে একটা যুগপদ বিক্রিয়া। যখনই জারণ ঘটে তার সাথে সাথে বিজারণ বিক্রিয়া ঘটে। তো আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ায় যখন কোনো একটি মৌল, আয়ন বা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, সে সকল মৌল, আয়ন বা পরমাণুকে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, সে সমস্ত মৌল, আয়ন বা পরমাণুকে বলা হয় জারক। আমরা এটা জানি যে আমরা লিখে রাখতে পারি যে ক নম্বর প্রশ্ন যে উত্তরটা, সেটা হচ্ছে যে সকল পরমাণু, অণু বা আয়ন জারণ বিজারণ ইলেকট্রনীয় বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় সে সকল পরমাণু, অণু বা আয়নকে জারক বলে। এটা হচ্ছে জারকের সংজ্ঞা। যে সকল পরমাণু, অণু বা আয়ন জারণ বিজারণ ইলেকট্রনিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, সে সকল পরমাণু, অণু বা আয়নকে জারক বলে। যেমন আমি যদি বলি ক্লোরিন প্লাস, সে কী করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিনটা আগে ছিল প্লাস, ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেল মাইনাস, তাহলে ক্লোরিন প্লাস মানে হচ্ছে এটা, অর্থাৎ জায়মন ক্লোরিনে পরিণত হয়। তাহলে এখানে ক্লোরিন প্লাস আয়নটা হচ্ছে আমার এখানে বিজারক, যে ইলেকট্রন গ্রহণ করতে পারে। অথবা যদি এরকম হয় Fe3+ আয়ন, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে Fe2+ আয়নে পরিণত হলো। এখানে Fe3+ হচ্ছে এখানে জারক, কারণ সে কী করেছে? সে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। এই হচ্ছে আমাদের জারকের সংজ্ঞা। আমরা 2 নম্বর খ নম্বরে যে প্রশ্নটার উত্তর দেওয়া আছে, আমরা যদি সেটা একটু সলভ করতে চাই, সেখানে কি বলা আছে? 1.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত হবে? ওকে, এটা যদি আমরা একটু বের করি, 1.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি, এটা পার্সেন্ট সলিউশন। এখানে ঘনমাত্রা C সমান হচ্ছে আমার 1.5%। এখন পার্সেন্ট সলিউশনকে যদি আমরা জানি রেকটিফাইড যে ফর্মুলা, সেটা ঘনমাত্রা বের করার জন্য সূত্র হচ্ছে C = 10x/m। এটা হচ্ছে আমার পার্সেন্ট সলিউশনের ম্যাথ বের করার জন্য আমার সূত্র। এটা হচ্ছে W/B, পার্সেন্ট সলিউশন W/B। দেয়ারফর এখান থেকে মোলারিটিতে ঘনমাত্রা বের করতে বলছে, তাহলে C = 10 × x। এখানে x এর মান হচ্ছে
1.5 ইন্টু এম, এম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, দ্যাট ইজ সেটা হচ্ছে 40। সুতরাং সি ইকুয়াল টু হবে আমার এখানে হচ্ছে 10 ইন্টু 1.5 ইকুয়াল টু ভাগ হচ্ছে আমার 40 ইকুয়াল টু 0.375। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 0.375। এই হচ্ছে আমার ক্ষয়ের অ্যান্সার। অর্থাৎ আমরা কীভাবে ক্ষয়ের অ্যান্সার করবো এতটুকু করতে পারলে 2 মার্কস। ওকে, 3 মার্কস তৃতীয় নাম্বার যে প্রশ্নটা গতে বলা আছে যে কত অণু গ্যাসীয় পদার্থ উৎপন্ন হবে যখন উদ্দীপকের বিশুদ্ধ বস্তুকে, তাহলে বিশুদ্ধ বস্তুর হচ্ছে চুনা পাথর, এই চুনা পাথরের সংকেত হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কত অণু গ্যাসীয় পদার্থ উৎপন্ন হবে যখন উদ্দীপকের বিশুদ্ধ বস্তুকে তাপীয় বিয়োজন, অর্থাৎ এটাকে আমি তাপে বিয়োজিত করব, সেখান থেকে উৎপন্ন হবে, এটাকে কি উৎপন্ন হতে পারে? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা এইভাবে লিখতে পারি COOO, অর্থাৎ অক্সিজেন যেহেতু তিনটা ও লিখলাম, এর মাঝখানে একটা গ্যাস আছে অর্থাৎ COO, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, আর অবশিষ্ট রইল CaO, দ্যাট ইজ ক্যালসিয়াম অক্সাইড, এটা থেকে গেল, আর রইল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এখানে ক্যালসিয়াম অক্সাইডটা কিন্তু হচ্ছে একটা ধাতুর অক্সাইড, অর্থাৎ এটা ক্ষারীয়, আর এটা অধাতুর অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে গ্যাসীয়। তো এখন বলছে যে কত অণু গ্যাসীয় পদার্থ উৎপন্ন হবে যখন উদ্দীপকের বিশুদ্ধ বস্তুকে তাপীয় বিয়োজন করা হয়। তাহলে এখানে উদ্দীপকের বিশুদ্ধ বস্তু আছে আমার 0.55 গ্রাম, আর উৎপন্ন যে যৌগটা সেখানে গ্যাসীয় পদার্থ আছে আমার কার্বন ডাই অক্সাইড। তো এই যে দুটো আমার কাছ থেকে চেয়েছে যে কত অণুর সংখ্যা চাইছে, অর্থাৎ N অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু হোয়াট। এক্ষেত্রে আমরা কি করব, একটা সূত্র অ্যাপ্লাই করব যেটাকে আমরা বলছি স্টিওসিমেট্রিক ফর্মুলা। স্টিওসিমেট্রিক ফর্মুলা হচ্ছে আমি এইটার মান দেওয়া আছে, এটা বের করতে হবে। তাহলে এটাও বিক্রিয়ক, এটা উৎপাদ। তাহলে এই যে বিক্রিয়ক এবং উৎপাদ, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে সেখান থেকে আমি কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করব। তাহলে স্টিওসিমেট্রিক ফর্মুলা বলতেছে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রা ডিভাইডেড বাই তার সহগ, দ্যাটস ইকুয়াল টু 1, এবং এটার মোল সংখ্যা ডিভাইডেড বাই তার হচ্ছে সহগ 1। তো এখন ক্যালসিয়াম কার্বনেটের এখানে টোটাল ভর দেওয়া আছে W, আমরা জানি N হচ্ছে, আবার এখানে অনেকগুলো সূত্র আছে, W/M ইকুয়াল টু আমার হচ্ছে S ইন্টু VL দেন N/NA, যখন যেটা আমার দেওয়া থাকবে সে অনুসারে বসাবো। যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের এখানে W দেওয়া আছে, তাহলে Nকে আমি ট্রান্সফার করবো W/M দিয়ে, অর্থাৎ W অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই M অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু N। যেহেতু এখান থেকে আমাকে বের করতে বলছে কত অণু, তাহলে Nটাকে আমি কনভার্ট করবো অণুতে, অর্থাৎ এখানে লিখবো N অফ, এইভাবে লিখি N অফ, Nটা বড় হাতের হবে, কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই N অফ A ফর অ্যাভোগাড্রোর সংখ্যা। দ্যাট মিনস W ক্যালসিয়াম কার্বনেট সেটা হচ্ছে 0.55, আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর অর্থাৎ ক্যালসিয়ামের হচ্ছে 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, 3 × 48। দেন কার্বন ডাইঅক্সাইড এটা বের করবো আমরা N অফ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ N অফ কার্বন ডাইঅক্সাইড, আর এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আমি অ্যাভোগাড্রো নাম্বার যেটাকে ট্রান্সফার করে ফেলবো। ওকে, দেন আমরা চলে যাচ্ছি আমাদের পরের যেই অংশ সেটাতে, পরবর্তী টার্মস। তাহলে আমরা পাচ্ছি এখানে 0.55, এখানে হচ্ছে 40 প্লাস 12 প্লাস 3 = 48 ইকুয়াল টু হচ্ছে N অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই হচ্ছে এখানে 6.023 ইন্টু 10⁻23 অর 0.55, 50, 60, 100, তাহলে এটা হলো 100 ইন্টু N অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻21 ইন্টু 10 মানে 100, তাহলে 100 উভয় দিক থেকে ক্যান্সেল করে দেই, তাহলে আমি পাচ্ছি টোটাল, আমরা যদি বজ্রগ্রহণ করি তাহলে কার্বন ডাইঅক্সাইড টোটাল অণুর সংখ্যা হচ্ছে 0.55 ইন্টু 6.023 ইন্টু 10⁻21। তাহলে আমরা লাস্ট স্টেপে কী পাচ্ছি, অর N অফ কার্বন ডাইঅক্সাইড দ্যাটস ইকুয়াল টু, দুইটা গুণ হবে, অর্থাৎ 0.55 ইন্টু হচ্ছে 6.023 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে এটা পাচ্ছি 3.31265 ইন্টু 10⁻21, এটাই 3.31265 ইন্টু 10⁻21টি, এতটি হচ্ছে আমার টোটাল পরমাণুর সংখ্যা। ওকে, দেন আমরা চলে আসতেছি গহ নাম্বারে, আমরা একটু দ্রুত সলভ করে দিচ্ছি।
গহ নাম্বারে কি বলা আছে? উদ্দীপকের টাইট্রেশন কোন নির্দেশক ব্যবহার করা যুক্তিযুক্ত? পিএসম্যানের আলোকে বিশ্লেষণ করো। তাহলে আমরা বিক্রিয়াটা যদি একটু দেখি, এখানে কি কি আছে? বিশুদ্ধ চুনাপাথর, ওকে, বিশুদ্ধ চুনাপাথর, হাইড্রোক্লোরিক, এবং এখানে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে এটা হচ্ছে আমার অ্যাসিড, এখানে এটা ক্ষার, এখানে ক্যালসিয়াম কার্বনেট ক্ষার। তাহলে আমরা যদি দেখি কি কি আছে এখানে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা দুইটা প্রসেসে করা যায়। একটা হচ্ছে প্রথমে এটার সাথে এটা বিক্রিয়া করে দেন সেখানে কতটুকু ঘনমাত্রা পাইলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে সেটা বের করব। পরবর্তী স্টেপে এটা থেকে এটার সাথে বিক্রিয়া করে কত অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড, কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা পাইলাম সেটা বের করব। দুইটা ঘনমাত্রা যোগ করব, দেন ফাইনাল ঘনমাত্রা থেকে সেখানে তার পিএইচ বের করব। ওকে, আমি এই অঙ্কটাকে আরও শর্টকাটে একটা ফর্মুলাতে করতে পারি, আমরা সেটা কি একটু দেখব কি না। আমরা খুব সংক্ষেপে যদি করি, যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে একটা ক্ষার, দ্যাট ইজ বেস, এটা বেস। সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও অলসো বেস, আর এটা হচ্ছে আমার অ্যাসিড। তাহলে আমাদের একটা সূত্র আছে, সামেশন অফ অ্যানি অ্যাসিড সমান সমান সামেশন অ্যান অফ ক্ষার। তাহলে আমরা যদি এই সূত্র দিয়ে করি, অর্থাৎ সামেশন অফ অ্যান ই অ্যাসিড সমান সামেশন অফ অ্যান ই ক্ষার, ক্ষার ফর হচ্ছে আমার বেস। আমি এই সূত্র দিয়েও কিন্তু অঙ্কটা সলভ করে ফেলতে পারি, সলভ করতে পারি। তাহলে যদি এখানে বলি সামেশন অফ অ্যাসিড, অ্যাসিড তো একটাই, অর্থাৎ অ্যান অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ই অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে বেস হচ্ছে অ্যান অফ ক্যালসিয়াম কার্বনেট, এটা লবণ, ইন্টু ই অফ ক্যালসিয়াম কার্বনেট। যেহেতু সামেশনের জন্য যোগ হবে, এটা ক্ষার, অর্থাৎ অ্যান অফ, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ই অফ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, দেন অ্যানকে আমরা ভাঙবো। অ্যানে কী কী দেওয়া আছে আমরা যেহেতু বের করব, এখানে অ্যাস অফ HCl, ভি ইন্টু HCl, ই ইন্টু HCl, দেন অ্যান অফ ক্যালসিয়াম কার্বনেট। এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে ডব্লিউ, তাহলে ডব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই এম অফ ক্যালসিয়াম কার্বনেট, ই অফ ক্যালসিয়াম কার্বনেট। যেহেতু আমার অ্যানের জায়গায় আছে শুধু বিশুদ্ধ চুনাপাথরের ভর দেওয়া আছে, দেন এটাকে লিখবো আমরা, এটারও ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এস ইন্টু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ভি ইন্টু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইন্টু ই অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এস এটা আমরা বের করব হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা, ভি কত আছে হাইড্রোক্লোরিক 55 মিলিলিটার। তাহলে 55কে আমরা 1000 দিয়ে ভাগ করে এটা মিলিলিটার নিয়ে গেলাম, লিটারে নিয়ে গেলাম। আর ই অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1 দিয়ে গুণ করে দিলাম। ডব্লিউ আছে আমার এখানে 0.55 ইন্টু, এটা হচ্ছে আণবিক ভর হচ্ছে 100 ইন্টু ক্যালসিয়াম কার্বনেট, একটা লবণ, লবণের তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ, এখানে ক্যাটায়ন হচ্ছে 2+, তাহলে এটার মান হবে 2 তুল্য সংখ্যা। এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 0.4 নিলাম। ভি হচ্ছে আমার 28কে আমরা লিটারে নিয়ে নিব, ওকে 1000 দিয়ে ভাগ করে দেবো। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা যেহেতু ওএস একটা, তাহলে তুল্য সংখ্যা 1। ওকে, এই হচ্ছে আমি যদি এটাকে সংক্ষেপে যদি এইভাবে করি, দেন আমরা পরবর্তী স্টেপে যদি যাই, এটাকে এখানে এরকম লেখা যাবে অ্যাস অফ HCl ইন্টু, এটা হচ্ছে আমরা এটা 1000 দিয়ে ভাগ হবে না, সরি এটা তো 100। তাহলে আমরা লিখি 55 ভাগ হচ্ছে 1000, দ্যাটস ইকুয়াল টু 0.055 ইকুয়াল টু হচ্ছে এখানে 0. ভি হচ্ছে 55 মিনিট, আচ্ছা 0.55 ইন্টু 2 ইকুয়াল টু ভাগ হচ্ছে 100 সমান 0.011 প্লাস হচ্ছে 0.4 ইন্টু 28 ইকুয়াল টু ভাগ হচ্ছে 1000। ওকে, তাহলে সেটা হচ্ছে 0.0112। ওকে, দেন অ্যাস অফ HCl ইন্টু 0.055, তাহলে 0.0112 যোগ 0.011, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 0.0222।
ওকে, দেন ফাইনালি আমরা এখান থেকে পাবো অ্যাজ অফ HCl হচ্ছে 0.0222 ডিভাইডেড বাই 0.055 ভাগ হচ্ছে 0.055 ইকুয়াল টু হচ্ছে 0.403 এরকম আসছে আমার এটার ঘনমাত্রা। কার ঘনমাত্রা? আমরা টোটাল হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কত পাইলাম। আমি মনে করি এটা সবচেয়ে শর্টকাট প্রসেস। দেন এখান থেকে আমরা বের করব পিএস। তাহলে পিএস মাইনাস লগ অফ এস প্লাস আয়ন, এটাই আমার এস প্লাস আয়ন। যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কিসের ঘনমাত্রা? এটাকে এভাবে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারবো সমান মাইনাস লগ অফ এস প্লাস হচ্ছে 0.403, তারপর আমরা পাচ্ছি তাহলে মাইনাস লগ অফ ফার্স্ট ব্র্যাকেট 0.403 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 0.394। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ওইভাবে ঐকিক নিয়মের মতো না করে আমরা যদি সরাসরি এইভাবে করি আমার অঙ্কটা এইভাবে সলভ করা যায়। তাহলে আমি একটু এখান থেকে একটা কনক্লুশন দাঁড় করাই। আমাকে বলছে যে উদ্দীপকের টাইট্রেশন কোন নির্দেশক ব্যবহার করা যুক্তিযুক্ত, পিএস মানের আলোকে বিশ্লেষণ করো। আমরা জানি যে যদি পিএস এর মানটা এরকম 0.314 অর্থাৎ সেটা এর মধ্যে থাকে, যেমন সেটা হচ্ছে 0.31 থেকে যদি 0.42 এই রেঞ্জে যদি আমার পিএস থাকে তখন আমরা সেখানে ব্যবহার করি হচ্ছে আমাদের মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। দুটো নির্দেশক ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে 0. আমরা একটু এটা 0.394 তো, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটার যে ইয়েটা পিএসের মানটা সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড বলে কেন এটা কেন হলো? এটা মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড কেন ব্যবহার করব? কারণ আমরা যদি একটু দেখি এখানে সর্বশেষ যে আমার স্টেপটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটি শক্তিশালী অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার। তাহলে একটি অ্যাসিড দ্বারা একটি শক্তিশালী অ্যাসিড দ্বারা একটি দুর্বল ক্ষারের প্রশমন তাপ এর পিএস এর মানটা 7-এর চেয়ে কম হয়, সেটা ভ্যারি করে 0.5 অর্থাৎ 5-এর মধ্যে ভ্যারি করে 5 পয়েন্ট সামথিং হয়। তো এখানে আমরা জানি মিথাইল অরেঞ্জ কখন ব্যবহার করা হয়? যখন সেটা হচ্ছে আবার 3.1 থেকে 4.4 অথবা এখানে 4.2 থেকে 6.3 এই রেঞ্জের যদি কোনো দ্রবণের পিএস শো করে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড। তো যেহেতু এটা একটা শক্তিশালী অ্যাসিড এবং একটি দুর্বল ক্ষারের মাধ্যমে ঘটিত আমাদের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেক্ষেত্রে পিএসটা 5-এর নিচে হবে অর্থাৎ 5 পয়েন্ট সামথিং হবে বা 5 আরও নিচে হতে পারে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। আমাকে এইটাই জানতে চেয়েছে। আমি খুব সংক্ষেপে প্রশ্নটির উত্তর দিলাম। এটাকে গহ নম্বর প্রশ্নটাকে অন্যভাবে সলভ করা যেত, আমি খুব সংক্ষেপে করেছি আমাদের একটা সুন্দর শর্টকাট ফর্মুলা ইউজ করে। এখন যদি বলা হয় এটা আমাদের কি শুধু ভর্তি পরীক্ষার জন্য এটা ব্যবহার করা যাবে নাকি লিখিত পরীক্ষা ব্যবহার করা যাবে? আমি অনেকগুলো বই দেখেছি যে বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যে বইগুলো, বিশেষ করে আমাদের বাংলাদেশের বাইরের বইগুলোতেও দেখা যাচ্ছে যে এখানে বিশেষ করে এই নিয়মে তারা করে দিয়েছে। সেখানে স্পেসিফিকভাবে বলা নাই যে এই নিয়মে করা যাবে না বা ওই নিয়মে করা যাবে না। বোথ আর কারেক্ট। সুতরাং কেউ যদি এইভাবে করে এটা ভুল হওয়ার কোনো যুক্তিকতা নাই। এবং আমরা যদি এইভাবে প্রত্যেকটা বিক্রিয়া ভেঙে ভেঙে দেখাই, অর্থাৎ এখানে ক্যালসিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া দেখাইলাম প্রথম ধাপে, দেন দ্বিতীয় ধাপে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে সেখান থেকে তার মূল সংখ্যা ঘনমাত্রা বের করি, দুই ক্ষেত্রে ঘনমাত্রা বের করি, টোটাল ঘনমাত্রা বের করে তার পিএস বের করি, সেভাবেও করা যাবে। তবে সেটা আমার জন্য একটু ক্রিটিক্যাল এবং বের করা আমার জন্য বা কোনটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট সেটা বের করা বা নির্ধারণ করা আমার জন্য একটু কষ্ট। এই জন্য আমি ডাইরেক্ট যদি এই নিয়মে করে দিই এটা সমস্যা হওয়ার কিছু না। তো আমরা এইভাবেই আমাদের পরবর্তী যেই ক্লাসটা আছে আমরা সেই ক্লাসটা দিয়ে যাব পর্যায়ক্রমে রসায়ন, পরিমাণগত রসায়নের ক্লাস। আজকে আমরা এখানেই সমাপ্ত করব। আর ছোট্ট একটু রিকোয়েস্ট, আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমরা বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেল সপ্তডিঙ্গের টিউটোরিয়াল একাডেমি।
আর নয়, এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।